যিনি শ্রীরামপুরের সিপিএম প্রার্থী, আমাকে আমার শ্রীরামপুরের মাটিতে আন্দোলনে সিপিএম নাকি ঢুকতে দেবে না, কেন আমি বিজেপি করি। আর এদিকে নাকি নাগরিক মিছিল চলছিল। মাননীয়, আমি আপনাকে বলছি, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি জায়গা চাননি, আপনি লোক সমাজে আসতে ভয় পাচ্ছেন। স্বমহিমায় বলেছেন যে না, যা হয়েছে হয়েছে, মানুষের জনাদেশ আমরা মাথায় নিলাম। বুদ্ধবাবুর মতো তো ভদ্রলোক হয় না। এখনকার সিপিএম এর সাথে কিন্তু বুদ্ধবাবুর কোনো সম্পর্ক নেই, আদর্শের দিক থেকেও নেই ছিলেন। কারণ ওনাদের যিনি এখানে বাবা হয়ে ঘুরছিলেন, রাজ চক্রবর্তী, তিনি দলবল নিয়ে বেরিয়ে চলে গেছে, এই মহিলাগুলোর কথা কেউ ভাবেনি। আমি তো বলছি, মহুয়া মৈত্র এত বড় বড় ডায়লগ দেন, একটা বোধ বুদ্ধিহীন নারী যাকে আমি বলবো, তার কোনো বোধ বুদ্ধি নেই, কি বলে জানি না। কখনো বলছে ইন্ডাস্ট্রি কোনোদিন ছিল না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আজকে আমার সঙ্গে যিনি আছেন তার লড়াইটাও কিন্তু বেশ অভিনব। ব্যারাকপুরের নবনির্বাচিত বিধায়ক কৌস্তব বাগচির ছায়া সঙ্গী সে। কৌস্তবদাকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, ঠিক সেদিন থেকে আজ অবধি বিধায়ক হওয়ার এই যাত্রাপথটা সব থেকে কাছ থেকে যিনি দেখেছেন, তিনি নিঃসন্দেহে কৌস্তবের সহধর্মিণী প্রীতিকর। প্রীতিদি, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। আজ অনেকদিন পর হাসি মুখে একটা ইন্টারভিউ দিতে বসেছো। কতটা ভালো লাগছে এই লড়াই, এই যাত্রা, পুরো ঘটনাটা আজকের দিনে দাঁড়িয়ে? এখন দেখো, ভালো লাগা এক জায়গায়, যে এই যে মানে এত দিনের একটা সংঘর্ষ, হ্যাঁ, স্রোতের বিপরীতে হাঁটা, সবকিছু মিলিয়ে ভালো লাগা এক জায়গায়। আর দ্বিতীয় আর একটা জিনিস, দায়িত্ব অনেক বেড়ে গেল, অনেক দায়িত্ব বেড়ে গেল বাংলার মানুষের প্রতি। এর আগেও একটা বাংলার মানুষের সহনাগরিক হিসাবে আমার তাদের প্রতি একটা দায়িত্ব ছিল, যেটা আমি বরাবর পালন করেছি। আর পাঁচটা মানুষের মতো সিদ্ধাটাকে সোজা রেখে আজকে তো দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল। কৌস্তবদার এই লড়াইটাকে তুমিও খুব কাছ থেকে দেখলে। সামারাইজ করতে পারো যে পুলিশ ডেকে নিয়ে চলে যাওয়া, তারপরে আজকে এই জায়গায় যাওয়া, অত্যন্ত কঠিন একটা যাত্রা ছিল তো? দেখো, এখন ব্যাপারটা হচ্ছে, কৌস্তবের শুধু ওই মানে পুলিশ ডেকে নিয়ে যাওয়ার যাত্রা না, তার থেকে অনেক অনেক যাত্রার আমি সাক্ষী, অনেক কিছুর, ওর উত্থান, ওর পতন, অনেক কিছুর। ভগবানের আশীর্বাদে পতন এখনো সেভাবে দেখেনি। পতন শব্দটা হয়তো বলা যায় না, কারণ ও সবসময় সৎভাবে কাজ করে গেছে, মাথা উঁচু করে কাজ করে গেছে। ওর ওর যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের, এখানে আগে যে বিধায়ক যিনি ছিলেন, উনি যখন বেরিয়ে আসছিলেন, লোকে চোর চোর বলে স্লোগান দিল, চোর চোর বলে তারা করলো, যেটা সর্বত্র দেখা গেছে। কৌস্তব বাগচি যখন বেরোলো, সে কিন্তু মাথা উঁচু করে বেরোলো, সবার কাছে কিন্তু দাদা দাদা হিসেবে বেরোলো। কৌস্তব যদি নাও জিততো শিবম, তাহলেও কিন্তু কৌস্তব বাগচি ওইভাবে মাথা উঁচু করে বেরিয়ে যেত। সুতরাং আমি কৌস্তবের সবটা দেখেছি, তার মধ্যে ও যে সৎভাবে যেভাবে পরিশ্রম করে গেছে সেটাও দেখেছি। ভালো লাগার অনেক কারণ রয়েছে। 102 জ্বর, অ্যাকিউট জন্ডিস, একটা দিন প্রচার বন্ধ করেনি, একটা দিন মাথা ঢাকেনি, খালি বলেছে ব্যারাকপুরের মানুষকে জানতে হবে। তাদের এই যে আমার প্রতিজ্ঞা, যে আমার চুলটা আমি কেন কেটেছি, সেটা সর্বোপরি বাংলার মানুষের জন্য, যে এই যে তৃণমূলের যে অরাজকতা চলছে সেটাকে শেষ করব বলে, এই থ্রেড কালচার শেষ করব বলে। সুতরাং সব মিলিয়ে ভালো লাগার থেকেও বেশি আমি এখন আজকে একজন গর্বিত সহধর্মিণী। কৌস্তবদার পতন শব্দটা হয়তো ভুল, কিন্তু কৌস্তবদার জীবনে এমন কিছু ঘটনা বা এমন কিছু বিষয় ধেয়ে আসে, মানে যখন ট্রানজিশন পিরিয়ডটা হয়েছে, রাজনীতি কোন দলে থাকা উচিত, কৌস্তবদা একটুখানি দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে, কংগ্রেস সে অর্থে সাপোর্ট করছে না, এই সময়টাও তুমি খুব কাছ থেকে দেখলে। তোমার কি মনে হয় যে কৌস্তবের কোন গুণটা কৌস্তবকে আজকে বিধায়কের জায়গাটায় নিয়ে গেল? কংগ্রেসে থাকাকালীন, আমি একটা ডেট বলে দিই, 2022-এর 28শে আগস্ট, খুব সম্ভবত 2022-ই হবে, মহাজাতি সদনে কৌস্তবদের কংগ্রেসের ছাত্র পরিষদের প্রত্যেক বছর একটা করে অনুষ্ঠান হয়। কৌস্তব একটা সময় জিএস ছিল, কৌস্তব ক্লাস 6 থেকে এই দলটা করে এসেছিল। ভাবনা চিন্তা আমাদের, মানে ওর না এলেও আমাদের যেটা প্রথমেই এসছিল, যে ও দলটাকে ভালোবাসে, মানে যে দল এত ওকে অপমানিত করবে সেটা আমরা মানবো না। কৌস্তব এক্স জিএস, কংগ্রেসের কারা না চেনে, যে কংগ্রেসের কৌস্তব যে সময় কংগ্রেস করতো, চারজন যুব নেতার নাম মানুষ মনে করতে পারবে না, কিন্তু সেই সময় কিন্তু কৌস্তব মানে কংগ্রেসের মতো একটা দল, যাদের এত ইতিহাস, সব থেকে পুরনো দল বলতে গেলে ভারতবর্ষের মধ্যে সব থেকে পুরনো দল, সেই দলের চারজন যুব নেতাকে কেউ খুঁজে পাচ্ছে, মানে নাম বলতে পারতো না। কৌস্তব বাগচিকে কিন্তু মানুষ চিনতো। সেইখানে স্টেজে বসে সবাইকে উত্তরীয় পড়ানো হলো, ব্যাচ পড়ানো হলো, কৌস্তবকে এরকম ভাবে এগিয়ে গিয়ে পরের জনকে পড়ানো হলো।
এই অপমানগুলো তো দিনের পর দিন কংগ্রেস কৌস্তবকে করেছে। হুম, আর সেই সময় ধরে নিলাম একটা শ্রেণী এরকম করেছে, তার সাথে বাকিরা ছিল, কেউ কিন্তু এসে বলেনি যে তোমরা অন্যায় করছো, এরকম বা কারোর সাথে এরকম করা উচিত না। ও দলের বিরুদ্ধে তো কিছু বলেনি। ও বরাবর যেটা মানে বরাবর যেই জিনিসটা নিয়ে খুব সোচ্চার ছিল সেইটা হচ্ছে যে তৃণমূলের সাথে এই আত্মীয়তা। হুম, এখানে কর্মীরা মার খাচ্ছে, যে সময় ও মুখ খুলেছিল তার কিছুদিন আগেই তপন কান্দু হত্যাকাণ্ড ঘটেছিল, ঝালদাটা নিয়ে কি হয়েছিল সবাই জানে। এবং ঝালদা নিয়ে কোস্তাবদা দিনের পর দিন মামলা দিনের করেছে। পর দিন মামলা করে গেছে হুম। কংগ্রেসকে বাঁচানোর জন্য। সেই কংগ্রেসের নেতারা হুম, কেউ একবার যখন বললো না যে কেন তুমি না, কৌস্তব ঠিক বলছে যে তৃণমূলের সাথে আমরা জোট করব না। আজকে হলো, আজকে তৃণমূল চায়নি বলে কংগ্রেসের সাথে জোট হয়নি। তার জন্য রাহুল গান্ধীকে এখানে এসে কত ট্রাম্পকে নিয়ে কথা বলতে হচ্ছে, মমতা ব্যানার্জিকে নিয়ে বলতে ভুলে যাচ্ছেন। সুতরাং মানে কৌস্তব কিন্তু খুব আনন্দের সাথে যে দলটা ছেড়েছিল সেটা না, হুম, কিছু পায়নি বলে দলটা ছেড়েছিল সেটা না। হুম। কংগ্রেসের থেকে পাওয়ার কি রয়েছে? কংগ্রেসের নিজের কাছেই কিছু নেই, হুম। অলমোস্ট একটা রাজনৈতিক দেউলিয়া হয়ে রয়েছে একটা দল। তারপরে বুক চিতিয়ে দলটা করছিল। ও যেটা পায়নি বলে ছেড়েছে সেটা হচ্ছে সম্মান। হুম। ও সম্মান পায়নি বলে ওখান থেকে ছেড়ে এসছে। আর ভারতীয় জনতা পার্টি ওকে যে সম্মান, ওর যতটা প্রাপ্য সেটা যে দিয়েছে সেটা বাংলার মানুষ এখন জানে। দিদি, তুমিও কৌস্তবদার দীর্ঘ রাজনৈতিক জীবনটাকে দেখছো। তুমি ব্যক্তিগতভাবে কোনো পুরনো বন্ধুকে মিস করো যে রাজনৈতিক কারণে কথাবার্তা হয় না, এরকম কিছু? দেখো, ওরকম বিষয় না, তবে কয়েকটা জিনিস বলছি। কিছু কিছু মানুষ খালি জাস্ট বিজেপি বলে হুম, এমন ধরনের ব্যবহার কিছু করলো, সেই মানুষগুলোকে আমি মনে রেখেছি। কৌস্তব যদি ভুলতে চায় আমি কিন্তু ভুলতে দেবো না। আমি নাম নিচ্ছি না, এরকম অনেকে আছে। দেখো, আমি বরাবর একটা জিনিস বলতাম, সেটা হচ্ছে যে এই যে সিপিএম পার্টি দলটা, হুম, এরা তো নিজেদেরকে সর্বহারার পার্টি বলে, কিন্তু এদের যে এখনকার যে নেতৃত্ব, মানে অল্প বয়স্ক বয়স যাদের, হুম, আমাদের বয়সী যারা হবে, তাদের কিন্তু দেখে বোঝা যায় না যে এরা সর্বহারার পার্টি। হুম, নাম নিয়ে কাউকে ব্যক্তি আক্রমণ করবো না, বলার হলে প্রচুর আছে, কারণ আমি সিপিএম কে এতটা সময় আর দিতে চাই না। এখন আমার কাছে ওরা বহুদিন, আমি শ্রীরামপুরে থাকাকালীন বহুদিন এরকম হয়েছে, বলেছে যে একটা ছেলে পড়াশোনা করতে পারছে না, পাঠাচ্ছি, একটু সাহায্য করে দে। আমার সামর্থ্য মতো, আমি বিশাল কিছু না, আবার যতটুকু সামর্থ্য হয়েছে আমার, যে একটা একটা কেউ যদি পড়াশোনা করে, আমরা তো সেটাই চাই, শিক্ষিত হোক যুব সমাজ। আমাদের আজকে এই প্রোগ্রামটা আছে, প্লিজ একটু যদি কিছু পারিস। তারা প্রত্যেকে পাঠিয়েছে, আমি কাউকে কোনোদিন ফেরাইনি, সবাইকে যত আমার সাধ্য মতো, শুধু এ না করেছি। পরে কৌস্তব যখন জয়েন করলো অভয়ের আন্দোলনে, আমি না এইটা নাম নিয়ে আমি বলি, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। অভয়ার আন্দোলন যখন চারিদিকে হচ্ছে, আমার তখন একটাই স্ট্যান্ড পয়েন্ট ছিল যে আমাকে ঘর আগে পরিষ্কার করতে হবে। আমি শ্রীরামপুরের মেয়ে, আমি কলকাতায় যাব না। আমি কিন্তু ইজিলি কলকাতায় এসে পথে নামতে পারতাম, কিন্তু আমি শ্রীরামপুরের মেয়ে, আমি আমার বাড়ির জায়গা ছেড়ে বাড়ি পরিষ্কার না করে আমি কলকাতা পরিষ্কার করতে কেন আসবো? আমি দিনরাত ওখানেই পড়েছিলাম, ওখানেই অভয় আন্দোলনে ছিলাম। যিনি শ্রীরামপুরের সিপিএম প্রার্থী, এরপরে উনি আবার কিছু বললে আমি সেটার উত্তর দেবো না, অতটা ফুটেজ ওনাকে দেবো না, উনি সেই যোগ্য নন। তার দুদিন আগে আমার কাছ থেকে উনি একজনকে পাঠিয়ে টাকা পয়সা নিয়ে আসলেন। হ্যাঁ, মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি দিয়েছি, ওরা কোনোদিন আমায় জোর করেনি, বলেছে যদি দিতে চাস, যদি মনে হয় ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেউ একজন হসপিটালে ভর্তি ছিল বা কিছু এরকম ছিল, আমার মনে পড়ছে না ঠিক। যেই কৌস্তব জয়েন করলো তারপর থেকে আমাকে আমার শ্রীরামপুরের মাটিতে আন্দোলনে সিপিএম নাকি ঢুকতে দেবে না, কেন আমি বিজেপি করি। আর এদিকে নাকি নাগরিক মিছিল চলছিল। এই ব্যবহারগুলো খুব ভালো মতো মনে আছে। আমার ইন্টারভিউ প্রেস নিতে এসছে শ্রীরামপুরে, যিনি দাঁড়িয়েছেন ভোটে, মানে কন্টেস্ট করলেন যিনি সিপিআইএম এর হয়ে, নবনীতা চক্রবর্তী। আমি নামও এদের মুখে আনতে চাই না। আমার প্রেস ইন্টারভিউ নিতে এসছে, প্রেসের যে এসছিল ছেলেটিকে ডেকে বলছে এর ইন্টারভিউ নেওয়া যাবে না। এবার ও বলছে এসেছি তো দিদিরই নিতে, তখন চুপ করে রয়েছে। মানে এই হচ্ছে এদের মানসিকতা। এদের সাথে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, বাট এখন আমি সব মনে রেখেছি। লিটারালি আমি হিউমিলিয়েট হতাম যখন এরকম করতো। আমি কিন্তু অভয় আন্দোলন ছাড়িনি। সিপিএম এর ভাষায় রাস্তা কারোর বাপের না, ওদেরও না। ওরা যদি বলতে পারে আমিও বলতে পারি, সুতরাং এদেরকে মনে রাখবো, এই মানুষগুলোকে। আর রাজনৈতিক দিক থেকে বন্ধুত্ব আমি সেভাবে কারোর সাথেই করিনি। আমার নিজস্ব কিছু বন্ধু আছে, উৎসবের ক্ষেত্রেও তাই।
সুতরাং সেই জায়গা থেকে আমি কাউকে মিস করি না। খারাপ লাগে না? মানে ধরো তোমাদের সঙ্গে তো আমারও দীর্ঘদিনের একটা সম্পর্ক। আমার আজকে ভীষণ মতো নস্টালজিক, বিভিন্ন ক্ষেত্রে আমারও ফিল হয়। আড্ডা, গান, তর্ক বিতর্ক অনেক কিছু আমরা একসঙ্গে করেছি। তো আজকের দিনে দাঁড়িয়ে কিছু ক্ষেত্রে তো খারাপ লাগে। ধরো কৌস্তবদা এগিয়ে গেছে, অনেক মানুষই ঈর্ষা করতে পারে, ঈর্ষা হওয়ার মতো একটা বিষয়। পাশাপাশি যাদের সঙ্গে রাজনীতি করতো কৌস্তবদা দিনের পর দিন, তারাও সজ্ঞানে কিছুটা দূরত্ব মেনটেন করলো। তো এই 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 না জিনিসগুলো ওনারা দূরে গেছেন, ভালো হয়েছে, সাইড থেকে ভিড় কমেছে, কৌস্তব এগিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। হুম, আমি এটা সকলকে বলবো যে ওনারা কাছে থাকলে ভিড় অনেক বেশি থাকতো, কৌস্তবের হয়তো জার্নিটা এতটা স্মুথ হতো না। ওনারা সরে গেছেন বলে কৌস্তব নিজের নিজের একটা জায়গা তৈরি করতে গন্তব্যের পারছে। দিকে একটু তাড়াতাড়ি পৌঁছে গেল। দিদি, ব্যাংশাল কোর্টের ওই দিনটা কাতারে কাতারে মানুষ কৌস্তবদাকে ছাড়াতে চাইছেন, তার আগের দিন এইভাবে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, সেই দিনটা কখনো অ্যাট এ গ্লান্স মনে পড়েছে চোখ বন্ধ করে? সেই দিনটা রোজ মনে পড়ে। 2:55 রাত্রিবেলা, 2:50 রাত্রিবেলা আমাকে কৌস্তবের মা ফোন করেছিলেন। আমি জেনারেলি না ফোনটা, শিবম, বারবার এর আগেও বলেছি তোমাকে, তোমার চ্যানেলেও বলেছি, আমি ফোন রাত্রিবেলা ফ্লাইট মোডে বা সুইচ অফ করে শুই। সেদিন কি মনে হয়েছিল, ফোনটা একদম জেনারেলে রেখে শুয়েছিলাম, জানি না কি মনে হয়েছিল। তো তখনই দেখলাম ফোনটা এলো, তারপরে কি ধরনের তারা ব্যবহার করেছে। ক্ষমতার অপব্যবহার কি হয় সেটা এই সরকারকে মানুষ বুঝিয়ে দিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে যে যে মানুষগুলোকে বিরোধী রাজনীতি করার জন্য, যাদের যাদের তারা এই ধরনের অসম্মান করেছে, যাদের যাদের হ্যাকেল করেছে, এত খারাপ কিছু যাদের সাথে করেছে, মামলার পর মামলা, সুতরাং তাদেরকে মানুষ জবাব দিয়েছে। আজকে আমাদের দিন। কৌস্তবের এফিডেভিটে তুমি যদি যাও, ওই এফিডেভিটটা আমার রেডি করা, তুমি দেখবে ওই এফিডেভিটের মধ্যে কতগুলো ক্রিমিনাল কেস। ও কি ক্রিমিনাল? ও একজন আইনজীবী। শুধুমাত্র একটা অন্য দল করে বলে, বিরোধী রাজনীতি করে বলে সবাইকে এরকম ভাবে ভুরি ভুরি মিথ্যা মামলায় এরা ফাঁসিয়ে রেখেছে। কি লাভ হলো? কালকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব দুঃখ করে বলছিলেন, আমাকে এখানে জায়গা দেয়নি, আমাকে ওখানে জায়গা দেয়নি, তাই আমাকে বাড়িতে করতে হচ্ছে। মাননীয়, আমি আপনাকে বলছি, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি জায়গা চাননি, আপনি লোক সমাজে আসতে ভয় পাচ্ছেন। যদি আপনাকে কেউ আজকে জায়গা না দেয় তাহলে খুব ভালো করেছে। শিক্ষিত বেকার ছেলেরা রাস্তায় বসে, যারা আমাদের শিক্ষক, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাদেরকে বারবার আমি তাদের কাছে গেছি, তাদের দেখে আমার খারাপ লাগতো যে আমার স্কুলেই তো হয়তো এনারা যেতেন, এনারা গিয়ে পড়াতেন, আমাদের শিক্ষকদের আমরা কিভাবে দেখেছি, এনারা আজকে রাস্তায় বসে রয়েছে। তারা নিজেদের অধিকারের লড়াইয়ের জন্য রাস্তায় বসতে চাইলেই তৃণমূল সরকার তাদেরকে কোনো রকম পারমিশন দেয়নি। দিনের পর দিন তাদের জন্য আমাদের কোর্টে ছুটে যেতে হয়েছে, কোর্ট থেকে তাদের জন্য মামলা করে তাদের অধিকার তাদেরকে ছিনিয়ে আনা হয়েছে। আজকে আপনি কান্নাকাটি করছেন যে আপনাকে জায়গা দেওয়া হয়নি। মানুষের মন থেকেই আপনারা মুছে গেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধী রাজনীতিটা করে উঠেছিলেন, আজকে তো ওনার এই পরিণতি হওয়ার কথা না। বুদ্ধবাবু, বিমানবাবু, ওনারা যে সময় ছেড়েছিলেন, রাজ্যপাট যখন চেঞ্জ হলো, সেই সময় ওনারা সমহিমায় বলেছেন যে না, যা হয়েছে হয়েছে, মানুষের জনাদেশ আমরা মাথায় নিলাম। বুদ্ধবাবুর মতো তো ভদ্রলোক হয় না। এখনকার সিপিএম এর সাথে কিন্তু বুদ্ধবাবুর কোনো সম্পর্ক নেই, আদর্শের দিক থেকেও নেই। এখন সিপিএম এর যে ফেসবুক পেজটা চলে, সেখানে মোফাক্কারুলের মতো একটা অ্যান্টি সোশ্যাল, সে আমাদের ফ্র্যাটার্নিটির লোক নিজেকে বলে, কিন্তু সে কোনোভাবে কোনোদিন ওকালতি করেনি, কোনোদিন করেনি। আজ তো রিলস বানাতো চলে যেত। 7জন জুডিশিয়াল অফিসারকে হ্যাকেল করা হলো সিপিএম এর পেজে। জনতার আন্দোলন চলছে। জনতা মানে কি? মোফাক্কারুল। বুদ্ধবাবু থাকলে হয়তো আজকে সত্যি দুঃখ পেতেন যে এই দলটার জন্য, এই দলটাকে আমি বলেছিলাম শিক্ষিতদের দল, এটা সমাজ বিরোধীদের দল হতে পারে না। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার মধ্যে প্রচুর তফাৎ। তো ওনাদেরকে কেউ না আটকালে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কেউ আটকায়নি। উনি যেটা বলছেন সেটা মিথ্যে কথা বলছেন। দিদি, অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জিকে ঘিরে যে বিক্ষোভ দেখলে, সেটা শেষ 15 বছরে বাংলার রাজনীতিতে ভাবা যায়নি। অভাবনীয়, অতুলনীয় জনরোষ। এটাকে কিভাবে দেখছো যে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে অভিষেককে, মমতাকে, এবং এই পরিণতিকে আরো খারাপ জায়গায় যেতে চলেছে বলে মনে হয়? প্রথম কথা, এর পরিণতি খারাপ জায়গায় যাবে না। ভারতীয় জনতা পার্টির যিনি প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য বারবার একটা কথা বলেছেন, কোনো রকম ভায়োলেন্স হবে না। আজকে তোমার সাথে এখানে বসে আমি কথা বলছি, আজকে মাত্র 6 দিন হলো রেজাল্ট আউট হয়েছে। আজকে তুমি ভাবো তো, 21-এর কথা মনে করে আজকে যদি তৃণমূল ক্ষমতায় আসতো, আমরা আজকে এই পরিস্থিতিতে বসে থাকতে পারতাম? কাউকে ওরা ছাড়তো? সেখানে তৃণমূলের পার্টি অফিসগুলো, কেউ যদি রাগের বহিঃপ্রকাশ দেখিয়ে তৃণমূলের পার্টি অফিস বন্ধ করছে,
ভারতীয় জনতা পার্টির নেতারা সেখানে গিয়ে গিয়ে খুলে দেওয়া হচ্ছে। আমি আমার ব্যারাকপুরের কথা বলছি। আমি যখন কাউন্টিং হলের দিকে যাচ্ছি, আমি কাউন্টিং এজেন্ট ছিলাম না বলে আমি তো ভেতরে যেতে পারিনি প্রথমের দিকে। তো টিটাগড়ের 3জন মহিলা সকালবেলা আমাকে দেখে, তৃণমূল কর্মী ছিলেন, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করে স্লোগান দিয়ে মানে লিটারালি করছেন। আমি তাদের দিকে তাকালাম, তাকিয়ে মাথা নাড়লাম, হাসলাম, চলে গেলাম। 4টে নাগাদ আমি আমার গাড়িতে কাউন্টিং হলের বাইরে যেখানে ক্যাম্প হয়েছিল ওখানে বসে রয়েছি। সেই 4জন মহিলা যখন ফিরে আসছে, তাদের দেখছি মানে মাথা নিচু করে ভয়তে লিটারালি তারা কাঁপছে। তো আমি অনেকক্ষণ ধরে গাড়িতে বসে দেখছি ওনারা আসছেন। কিছু বিজেপি, ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে, কিচ্ছু না, তাদের দিকে একবার দেখলাম আমি এভাবে আবির ছুড়ে দিল। আমি ওইটা দেখে গাড়িতে কিন্তু বসে থাকিনি, আমি গাড়ি থেকে নেমে গেছি। সে আমাকে জয় বাংলা স্লোগান দিক। 3জন মহিলা যখন ওই পরিস্থিতিতে রয়েছে, ওরা জয় বাংলা বলেছে, জয় শ্রীরাম বললে ঠিক আছে, তুমি আবির ছুটছো, আজকে আবির ছুটছো, কালকে যদি আরো একটু এগিয়ে যেত ওরা তো আরো ভয় পেত। সেই ভয়ের রাজনীতিটা তো আমরা পশ্চিমবঙ্গ থেকে বন্ধ করব বলছি। আমি নিজে নেমেছি, নেমে বলেছি আপনারা কোন দিকে যাবেন। ওনারা কথা বলার মতো অবস্থা নেই, ভয় পাচ্ছিলেন। কারণ ওনাদের যিনি এখানে বাবা হয়ে ঘুরছিলেন, রাজ চক্রবর্তী, তিনি দলবল নিয়ে বেরিয়ে চলে গেছে, এই মহিলাগুলোর কথা কেউ ভাবেনি। আমি তাদেরকে না পাঠিয়ে দিয়েছিলাম গাড়ি করে, আমি তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছি যে ভয় পাবেন না, কিছু হবে না। আমাদের কেউ চোর বলছে না, চোর মমতা ব্যানার্জিকে বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছে, জনরোষের মুখে ওনারা পড়বেন না। ভারতীয় জনতা পার্টি চোখের বদলে চোখ একবারও বলেনি এটা যদি হয় তাহলে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু চুরি করলে ভাই চোর তো স্লোগান শুনতে হবেই। আজকে কি পরিস্থিতি, শান্তিনিকেতন বানিয়ে রেখেছে, কি পরিস্থিতি ওইখানে, সুরক্ষা বাড়ির সরে গেছে, মানুষ আনন্দ করছে ওইখানে। না আমরা একটা সাধারণ মানুষ হিসাবে কেউ হেঁটে যেতে পারেনি, ঠিক করে যেতে পারেনি। কি পরিস্থিতি এরা করে রেখেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বিরোধী রাজনীতি কোনোদিন করেননি। 2011 সালে ওনার দল এসে, 14 সালে উনি এসছেন, 12 বছরের মধ্যে নিজেকে একদম কত কিছু ভাবতে শুরু করেছিলেন। এখন অবশ্য ওনার মনে ঘুম ভেঙে গেছে। সুতরাং তুমি যদি দেখো পুরো পশ্চিমবঙ্গে এক অবস্থা, শুধু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি না, সকলে খালি একটাই কথা বলছে, মহুয়া মৈত্র এত বড় বড় ডায়লগ দেন, একটা বোধ বুদ্ধিহীন নারী যাকে আমি বলবো, তার কোনো বোধ বুদ্ধি নেই, কি বলে জানি না। কখনো বলছে ইন্ডাস্ট্রি কোনোদিন ছিল না, যা পাচ্ছে তাই বলছে। মহুয়া মৈত্রর মতো মানুষ, ফ্লাইটে লোকজন বলছে চোর চোর। ফ্লাইটে দুম করে কেউ তো উঠে যেতে পারে না, তার একটা কস্ট রয়েছে, তাকে খুব নিম্ন মধ্যবিত্ত বলা যায় না ফ্লাইটে যারা চড়ে। সেইখান থেকে একটা মানুষ যখন এই কথাটা বলছে, চোর চোর বলছে, আপনাকে বুঝতে হবে আপনি কি পরিস্থিতি নিজের ইমেজের করেছেন, নিজের দলের করেছেন। সুতরাং এর থেকে বেশি জনরোষের মুখে কিছু করার নেই, কারণ মানুষ জনরোষটা ইভিএম এ দেখিয়ে দিয়েছে। আমি সকলকে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের মাধ্যমে আমি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে একটা আর্জি করব, আপনারা চোর বলুন, অবশ্যই বলুন, আপনাদের অধিকার আছে, আপনাদের টাকা বছরের পর বছর এরা মেরেছে, আর এদের সিন্ডিকেট হয়ে মাথায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বসে রয়েছে। কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এনাদেরকে কোনো রকম ভাবে এনারা যেটা করেছে এনাদের যেন ওই জিনিসটা ফেরত না পাওয়া যায়, ফেরত ওনারা না পান, সেটা এনশিওর আপনারা করবেন। কারণ সকলে মিলে নতুন বাংলা তৈরি করতে হবে, চোখের বদলে চোখ কখনোই না। রাগ আছে, দুঃখ আছে, মানছি, চোর বলুন, এদের তালিকাগুলো দিন, বাড়ির সামনে চোর পোস্টার লাগিয়ে দিন, যাতে মানুষ এইভাবে হয়, কিন্তু অন্যভাবে না, কোনো ভাঙচুর না, কোনো কিছু না, জনরোষের মাধ্যমে না। আমরা অনেক রক্ত খুইয়েছি, আর না। আমার শেষ প্রশ্ন, যে তুমি নিজেও রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন একজন ব্যক্তি, এবং রাজনীতিতে আসার যদি অপরচুনিটি ভবিষ্যতে থাকে, তুমি কি রাজনীতিতে আসবে? আমি কোনোদিন কি বলেছি, অনেক ইন্টারভিউ তোমার সাথে আছে, অন্যান্য জায়গাতেও আছে, কোথাও দেখা তো আমি কোথাও একটা বলেছি যে আমি অরাজনৈতিক? এই ন্যাকামোটাই আমি করব না। আমার বিয়ের দিন আমাকে এক জায়গা থেকে বলা হয়েছিল যে আপনার এখানে আজকেও রাজনীতি হলো, আজকেও রাজনীতি নিয়ে আপনাকে জিজ্ঞেস করছে। আমি সেদিন ওইখানে বিয়ের পিড়িতে বসে আমি সকলকে উত্তর দিয়েছিলাম যে রাজনীতি কোথায় নেই, একটা রান্নাঘরে রাজনীতি রয়েছে, বাইরে তো আমি ছেড়ে দিলাম, কোথায় রাজনীতি নেই, সর্বত্র। আমি অরাজনৈতিক একদম না। যারা বলে না আমরা অরাজনৈতিক না, আমরা অ্যাপলিটিক্যাল, আমরা কোথাও নেই, তাদের মতো ধান্দাবাজ মানুষ হয় না। কিছুদিন আগে দেখলেন না একজন ডাক্তারবাবু, যখন ওনারা রাস্তায় অনশন করছিলেন তখন ওনারা অরাজনৈতিক ছিলেন, অভয়ার আন্দোলনের সময় অরাজনৈতিক ছিলেন, যেই ওনার ট্রান্সফার করে দেওয়া হলো রাজনৈতিক প্রতিহিংসা। কেন দাদা? সেটা
এই মানুষগুলোর থেকে না বাংলাকে বাঁচাতে হবে। অরাজনৈতিক বলে কিছু হয় না শিবম, আমি কোনোদিন ছিলামই না। আমি যদি অরাজনৈতিক থাকতাম, আমি কখনো বলতে পারতাম আজ থেকে 3-4 বছর আগে তৃণমূলের ভরা বাজারে যে মুখ্যমন্ত্রী চোর? ঠিক। আমার রাজনৈতিক সচেতনতাই তো আমাকে এই মানে সাহসটা জুগিয়েছে যে না, ঠিককে ঠিক ভুলকে ভুল বলো। আর পড়ে রইলো যে আগামী দিনে কি ভাবনা চিন্তা করছি। এতদিন অন্যভাবে রাজনীতিটা করেছিলাম, এতদিন পতাকা ছাড়া রাজনীতি করেছি। আজকে এই ব্যারাকপুর বিধানসভার তুমি এই যে বাড়ির সামনে যে কজন দাঁড়িয়ে আছে, তুমি যে কোনো কাউকে জিজ্ঞেস করে নিও যে নির্বাচনী কার্যালয়ে কৌস্তবদার স্ত্রী কটার সময় আসতো, কটার সময় বেরোতো। সকালবেলা 10টায় যেতাম, রাত্রিবেলা 2-2:30টার সময় ফিরতাম। সুতরাং অরাজনৈতিক হলে বা রাজনৈতিক সচেতনতা না থাকলে বা রাস্তায় না নামলে, আমি রাস্তাতেও নেমেছি, বহুবার নেমেছি, ঠিক, এটা তো হতো না। মানুষকে বলবো, বাংলার মানুষকে বলবো যে এই দায়িত্ব আপনার আমার সবার। আমরা হয়তো ক্যামেরার এপারে আছি, আপনারা যারা ক্যামেরার ওপারে রয়েছেন, দায়িত্ব সবার। তৃণমূল যে জিনিসটা করেছে সেটার জবাব আপনারা দিয়ে দিয়েছেন। রাজনৈতিক সচেতনতা বাড়িয়ে আমরা একে অপরের পাশে থেকে যে পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবঙ্গে, সেই জায়গা থেকে সেই খরাটা কাটাবো। যে যে দাদারা, যে দিদিরা রাস্তায় বসে রয়েছেন, তাদেরকে চাকরি দিতে হবে। স্বাস্থ্যের মধ্যে যে ঘুঘুর ভাষা হয়ে রয়েছে, সেইটা আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এই জিনিসগুলোকে আস্তে আস্তে ঠিক করবে। আপনাদের, এগুলো আপনাদের জন্য করা। তুমি আসবে ভবিষ্যতে রাজনীতিতে? তুমি, আমি তো বলছি আমি মানুষের কবে পাশে রাজনীতি থাকতে চাও? করে, আমি না, আমি রাজনীতিটা বলছি কবে করে দেখি। ভোটের রাজনীতি, মানে পরবর্তীকালে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবে নাকি 2 বছর না, পর পুরসভা নির্বাচন সেইটা এখনো কিছু ভাবনা চিন্তা করিনি। আমি সারা বছর মানুষের পাশে থাকতাম, সারা বছর মানুষ মানে যতটুকু আমার সামর্থ্যে কুলিয়েছে আমি সকলকে, আমি মানে সকলের পাশে থাকার চেষ্টা করেছি। আমি আবার চেষ্টা করব যে অন্য কোনো ভাবে যদি মানুষের কাজে আসতে পারি। তবে হ্যাঁ, এখনো কিছু এইসব ভাবনা চিন্তা নেই যে ভোটের রাজনীতিতে আসবো বা কিছু। কিন্তু দেখা যাক, মানুষ যদি চায়, মানুষের সমর্থন যদি থাকে, আমি আরো মানুষের জন্য কাজ করতে চাই। এবার এখানে এসে অনেকে কমেন্ট করবে, হ্যাঁ বর এখন জিতে গেছে বলছে মানুষের কাজ করবে, তারা আমাকে চেনেন না। আজকে কৌস্তব বাগচি বা বিধায়কের স্ত্রী হিসাবে না, তারা, আপনারা যদি আমার ব্যাকগ্রাউন্ড দেখেন, না দেখে এই প্রশ্নগুলো করবেন না বা কমেন্ট সেকশনে ভরাবেন না। এখন আমি এর আগেও বহুবার কাজ করেছি, সুতরাং হাজবেন্ড জিতেছে বলে আমাকে দাগিয়ে দিলে আবার সেই তৃণমূলের মতো মূর্খেশ্বরকে বাস করা হবে। রাইট, একদম নিঃসন্দেহে প্রীতিদি যথেষ্ট রাজনৈতিক বোধ সম্পন্ন এক ব্যক্তি, এবং দিনের পর দিন মমতা অভিষেকের যে দুর্নীতি, অপশাসন, তার বিপক্ষে কিন্তু জোরালো প্রতিবাদ করেছে। অন্তত এর সাক্ষী আমি। আজকে কৌস্তবদা জিতেছে, কিন্তু এটা ঠিক কৌস্তবদা জিতেছে বলেই হঠাৎ করে রাজনীতিবিদ প্রীতি কিন্তু তৈরি হয়নি। প্রীতির কিন্তু রাজনৈতিক সচেতনতা বোধ অনেক আগে আলাদা একটা সেপারেট এন্টিটিতে প্রীতিকর বিলং করেন, যে প্রীতিকরকে আজকে আপনারা এই ইন্টারভিউতে দেখলেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ দিদি, ধন্যবাদ। আপনাদেরও কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন এই টোটাল এপিসোডটি। ধন্যবাদ।